আজকে বেশ আমরা কয়েকটা সামসও করব, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক তো আমরা অনেকটা পড়ে ফেলেছি, মাঝখানে মাঝখানে অনেকগুলো এক্সট্রা টপিক আমি অ্যাড করেছি। তো সেইগুলো আগে দেখে নিই, প্রেজেন্টেশন অন করছি, সেখান থেকে আমরা বুঝতে পারবো এক্সট্রা কি কি করতে হবে। ওকে, লেটস ডু ইট। সো ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল, ফিল্ড পোটেনশিয়াল, বেশ। কনসেপ্ট অফ চার্জ হয়ে গেছে, চার্জ সম্বন্ধে বলে দিয়েছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ, দিস ইজ অলসো ডান। আচ্ছা, এটা হয়নি, মেথডস অফ চার্জিং আ বডি, এটা হয়নি, তাই তো? না। গুড। দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা চার্জ সম্বন্ধে তো জেনে গেছি যে হোয়াট ইজ চার্জ। চার্জ হচ্ছে বেসিক্যালি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কোনো অবজেক্টের মধ্যে ইলেকট্রন যদি বেশি থাকে তাকে বলবো নেগেটিভলি চার্জড, আর যদি ইলেকট্রন কম থাকে তাকে নর্মালি আমরা বলে থাকি পজিটিভলি চার্জড। যেমন ক্যাটায়ন অ্যানায়ন কেমিস্ট্রিতে রয়েছে। আমাদের এখানে বেসিক্যালি বডি, একটা হোল বডিকে নিয়ে ডিল। একটা বডি, কোনো অ্যাটম বা মলিকিউল, একটা বড় সড়ো বডি, তার মধ্যে অনেক অ্যাটমস, অনেক মলিকিউলস। তো তার রেসপেক্টে পজিটিভ নেগেটিভ আমরা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? এবার স্বভাবতই প্রশ্ন আসে যে আমরা একটা বডিকে চার্জ তার মধ্যে রয়েছে পজিটিভ বা নেগেটিভ করব কিভাবে? কেমিস্ট্রির লোক যদি বলে, ও বলবে কেমিক্যাল রিয়াকশন করে দেবো, অক্সিডেশন রিডাকশন করে দেবো, বাট আমাদের তো সেটা চলবে না। তো আমরা কি করব, আমরা ফিজিক্যালি একটা কিছু মেথডস ইউজ করব যেটা দিয়ে আমরা একটা বডিকে চার্জ করতে পারি। মেনলি জেনে রাখ তিনটে প্রসেস হয় একটা বডিকে চার্জ করার। মেনলি, কিন্তু আরো অনেক প্রসেস, কিন্তু ফান্ডামেন্টালি তিনটে প্রসেস। এক নম্বর হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। আমরা কন্ডাকশন স্টাডি করেছি, ক্লাস 11এও স্টাডি করেছি কন্ডাকশন প্রসেস। দেখ, হেভি জিনিস। কি হবে এখানে? এখানে বেসিক্যালি কি হয়, ডিরেক্ট কন্ট্যাক্ট ইউজ করে চার্জ করা হয়। এখানে বেসিক্যালি চার্জড ইউজিং ডিরেক্ট কন্ট্যাক্ট। কিরকম ব্যাপারটা, এক মিনিট। তাহলে কি বলছিলাম, চার্জড ইউজিং ডিরেক্ট কন্ট্যাক্ট, আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করব কিরকম ভাবে, দেখ। ও তেরি, আরে একটু হোল্ড কর, দাঁড়া একটু হোল্ড কর, জয়েন করতে চাইছে, কোনো কারণে কেটে যাচ্ছে। সবই কথা শোনা যাচ্ছে তো? বাকিরা কথা হ্যাঁ শুনতে? স্যার। ওকে ওকে ওকে, চলো। হ্যাঁ, এবার এসছে। ওকে ওকে, চলো 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 চলো, লেটস স্টার্ট। সো হোয়াটস উই আর ডিসকাসিং? আমরা ডিসকাস করছি কিভাবে একটা বডিকে চার্জ দেওয়া যাবে, চার্জ করা যাবে। তো চার্জিং বাই কন্ডাকশন, তো চার্জড ইউজিং ডিরেক্ট কন্ট্যাক্ট। কন্ডাকশন মানে হচ্ছে আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট ইউজ করে চার্জ করব। ভেরি ইন্টারেস্টিং। দেখ, এটা একটা অবজেক্ট, যে কোনো কন্ডাক্টর ধরে নে আনচার্জড বা টেকনিক্যালি নিউট্রাল বলতে পারিস। আচ্ছা, এটা আর একটা আছে, এটা হচ্ছে চার্জড, একটা চার্জড কন্ডাক্টর। সাপোজ দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি। এতে কি রয়েছে, এতে পজিটিভ চার্জ অন দ্য সারফেস ভরে দেওয়া আছে, পজিটিভ চার্জ অন দ্য সারফেস, ঠিক আছে? বডিজকে ইন কন্ট্যাক্ট নিয়ে আসছি, একদম গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি। বডিজ ইন কন্ট্যাক্ট। সার্টেন টাইম পরে কি দেখবো, এর গায়েও চার্জ চলে এসছে,
সেকেন্ড বডি যেটা ছিল এ, তার গায়েও সাম অ্যামাউন্ট অফ চার্জ চলে এসছে। বেশ, এবার যদি বডি দুটোকে সেপারেট করে দিই, সেপারেট করে দিলে দেখতে পাবো বা আমরা দেখতে পাই এ যে বডিটা রয়েছে ও কিন্তু ওই চার্জ ধরে রেখেছে। এবং খেয়াল কর ব্যাপারটা কিন্তু সেম প্লাস চার্জ জেনারেটেড হচ্ছে। সো দিস ইজ চার্জিং বাই কন্ডাকশন। দুটো বডিকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আমরা তার মধ্যে চার্জ জেনারেট করতে পারি। সেকেন্ড প্রসেস ইজ মোর বল। স্যার এই যে আমরা আনচার্জ পার্টিকেল যখন আমরা চার্জ করছি, তো এটা চার্জটা টেম্পোরারি থাকছে, তো পার্মানেন্ট চার্জও থাকছে না? না না, পার্মানেন্টলি হয়ে যাবে, কারণ পার্মানেন্টলি থাকবে। কন্ট্যাক্ট করার পরে যখন ওরা সেপারেটেড হবে, সেপারেট হওয়ার পরে চার্জগুলো স্টে করে যাবে। আচ্ছা, এবার দেখ, এই তুই যেটা বলছিস সেটা হচ্ছে পরেরটা, চার্জিং বাই ইন্ডাকশন। আমাদের ইন্ডাকশন বলে একটা ফুল ইউনিট আছে, স্টাডি করতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশন ব্যাপারটা কি? চার্জড উইথআউট ডিরেক্ট কন্ট্যাক্ট, উইথআউট ডিরেক্ট কন্ট্যাক্ট। ডিরেক্ট কন্ট্যাক্ট করবো না কিন্তু চার্জ হয়ে যাবে, একটা বডি চার্জড হয়ে যাবে। কিরকম ভাবে? তাই দারুণ ইন্টারেস্টিং। ধরেন এটা এ, এ ইনিশিয়ালি যেটা ওপরে নিয়েছিলাম, এটা বি, ঠিক আছে? বি এর মধ্যে নেগেটিভ চার্জ আছে ধরে নে। আচ্ছা, এ এর মধ্যে 4টে পজিটিভ আছে, 4টে নেগেটিভ আছে। জাস্ট কনসিডার 4টে পজিটিভ, 4টে নেগেটিভ। ওদের দুজনকে কন্ট্যাক্টে আনিসনি, কিন্তু মোটামুটি কাছে নিয়ে এসছিস। খুব কাছে না, খুব কাছে না, স্লাইড কাছাকাছি। কন্ট্যাক্ট করিসনি, কিন্তু কন্ট্যাক্ট করিসনি। এটা এ, এটা বি। বি এর মধ্যে মাইনাস ভর্তি রয়েছে। কি দেখবো আমরা? দেখবো এ যে বডিটা রয়েছে ওর মধ্যে দুটো পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে। সরি, একটা পার্টিশন ক্রিয়েট হবে, ইমাজিনারি একটা পার্টিশন মতো ক্রিয়েট হবে, যার একটা সাইডে পজিটিভ চলে যাবে, একটা সাইডে নেগেটিভ চলে যাবে। পজিটিভ কেন এসছে? কারণ বি নিজে নেগেটিভ, সো এই যে 4টে পজিটিভ ছিল তাকে অ্যাট্রাক্ট করে টেনে এনেছে। আবার এর উল্টো দিকে বাকি নেগেটিভ গুলো চলে গেছে। ঠিক আছে? এখান থেকে দুটো কথা উঠে আসে, দুটো কথা উঠে আসে। একটা হচ্ছে নিয়ার এন্ড বা নিয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে ফার এন্ড বা ফার পয়েন্ট। এই যে বি রয়েছে এর কাছাকাছি কোনটা আছে? দিস রিজিয়ন অফ এ, এই রিজিয়নটা, এটাকে বলে নিয়ার এন্ড। নিয়ার এন্ডে কি চার্জ তৈরি হয়েছে? প্লাস, দ্যাট মিনস অপোজিট চার্জ। ফার এন্ড মানে ফার্দার এন্ডে কি চার্জ তৈরি হয়েছে? নেগেটিভ চার্জ। এটাও তো নেগেটিভ ছিল, তাহলে সেম চার্জ। একটা শর্ট কোশ্চেন, কন্ডাক্টরের নিয়ার এন্ডে অপোজিট চার্জ তৈরি হয়, ফার এন্ডে সেম চার্জ জেনারেটেড হয়। তাহলে এই কথাটা এখানে লিখে রাখবো। এটা হচ্ছে নিয়ার এন্ড, এখানে তৈরি হবে অপোজিট চার্জ। আচ্ছা, এইটা হচ্ছে একদম শেষের দিকে, তাহলে ফার এন্ড, ফার এন্ড এখানে কি তৈরি হচ্ছে? সেম চার্জ, মানে সেম সিম্বলের চার্জ। ঠিক আছে? সেম সিম্বলের চার্জ। এইবার এইখানে যেটা ও বললো, এইখানে তুই যদি বিটাকে একটা সার্টেন ডিস্টেন্সে সরিয়ে দিস, অনেক দূরে সরিয়ে দিলি, তাহলে এ কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই কন্ডিশনে নিউট্রাল হয়ে যাবে। মানে ওর একটা সাইড প্লাস একটা সাইড মাইনাস ওই ব্যাপারটা আর থাকবে না, সবগুলো মিলিয়ে মিশিয়ে নিউট্রাল হয়ে যাবে। বুঝলি গৌরব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার
স্বভাবতই প্রশ্ন আসে মাথায় যে স্যার তাহলে কি ইন্ডাকশানে ফ্রিলি চার্জ আমরা করতে পারবো না কোনো বডিকে? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। আমরা বি কে সরিয়ে নিচ্ছি, এ কি হয়ে যাচ্ছে, আবার নিউট্রাল হয়ে যাচ্ছে। ভালো কথা, আমরা বুদ্ধি ইউজ করলাম, ইলেকট্রোস্ট্যাটিক্সের কনসেপ্ট ইউজ করলাম। আমরা কি করলাম, এ যেটা রয়েছে বি থাকাকালীন, মন দিয়ে শোন কিন্তু, বি থাকাকালীন এর তো একটা সাইড পুরোপুরি প্লাস হয়ে গেছে, বড় অক্ষর আর ঠিক আছে একটা বড় অক্ষর, চারটে প্লাস সিম্বল দিই ভেতরে, চারটে প্লাস চারটে মাইনাস নিয়েছি, তো আমি ওটা মেনটেন করছি। একটা দুটো, এখানে নেগেটিভ চারটে। কি করা হয়, আমি এই সাইডটাকে গ্রাউন্ড করে দিলাম। আমরা টেনে পড়েছি ইলেকট্রিসিটিতে গ্রাউন্ড করে দেওয়া, আর্থের সাথে কানেক্ট করে দেওয়া। করে দেওয়ার সুবিধা কি হবে, ওই যে নেগেটিভ গুলো রয়েছে সেগুলো ফ্লো হয়ে বেরিয়ে যাবে, আর্থে চলে যাবে, সেগুলো ফ্লো হয়ে আর্থে চলে যাবে। তখন তখন তুই যদি বিটাকে সরিয়েও দিস, এ যেটা রয়েছে ও পুরোপুরি পজিটিভ হয়ে যাবে। কথাটা বুঝতে পারা গেল? আবার বলছি, এখানে বেসিক্যালি কি হচ্ছিল, বি যেহেতু নেগেটিভ আছে তাহলে নিয়ার এন্ডে পজিটিভ চার্জ আসছিল, অ্যাট্রাকশন হচ্ছিল, সিম্পল লজিক, প্লাস মাইনাস অ্যাট্রাক্ট করে। তাহলে ফার এন্ড, দূরের এন্ডে মাইনাস গুলো চলে গেছিল, ভাবতে পারিস রিপালশনের জন্য, রিপালশনের জন্য মানে এখানে সেম চার্জ, বি এর যা চার্জ এখানে সেম চার্জ, মাইনাস জেনারেটেড হয়েছে। আচ্ছা, এবার আমি চাইছি এই অবজেক্টটা বি না থাকলেও ও যাতে চার্জড একটা অবজেক্ট হয়, চার্জড একটা বডি হয়। তার জন্য কি করলাম, আমি এই ফার এন্ডটাকে গ্রাউন্ডেড করে দিলাম, ফার এন্ডটাকে গ্রাউন্ডেড করে দিয়েছি। যেই গ্রাউন্ডেড করে দিয়েছি তাহলে এখানকার এক্সেস ইলেকট্রন গুলো আর্থে চলে গেল, পৃথিবীতে চলে গেল। কারণ আর্থ আমরা কনসিডার করি, এটা জেনে রাখ, আর্থ হচ্ছে চার্জের একটা বড় ভান্ডার, বড় ভান্ডার। তো আর্থের কোনো লিমিটেশনস নেই, এরকম একটা কনসিডারেশন আমরা করে থাকি। তো নেগেটিভ চার্জও নিয়ে নিল, ইলেকট্রন নিয়ে নিল, ভালো কথা। তাহলে এখান থেকে নেগেটিভটা ড্রেন আউট হয়ে গেল, তাহলে এর মধ্যে শুধু পজিটিভটা থাকলো। ঠিক আছে, তুই বি কে সরিয়ে দে, এই গ্রাউন্ড অফ করে দে, তাহলে দেখ ওর মধ্যে যে চারটে পজিটিভ ছিল তারা এক্সপ্যান্ড করে গেল। তার মানে দিস বডি ইজ আ পজিটিভলি চার্জড বডি, এইভাবে চার্জিং করা হয়। দিস বডি এ ইজ আ পজিটিভলি চার্জড বডি। এখানে আমি কি বলবো, পজিটিভলি, না এভাবে লিখলে আবার অনেক এক্সামিনার বুঝতে পারবে না। পজিটিভলি বলবে স্যার, মানে যখন চার্জ সেপারেট করতে হয় তখন আমরা এই সেকেন্ড মেথডটা ইউজ করি। বলছি পজিটিভলি চার্জ বডি। হ্যাঁ, আরেকবার বল। স্যার, আমার কোশ্চেন ছিল স্যার যে মানে আপনি স্যার এই মেথডটা দিয়ে স্যার লাভটা কি হলো, মানে নেগেটিভটা বেরিয়ে গেল, পজিটিভটা শুধু থেকে গেল, তাই কি আমরা এই মেথডটা ইউজ করি? হ্যাঁ, এইগুলো বেসিক্যালি একটা বডিকে চার্জ করার টেকনিক। যেমন দেখ, ওপরে যেটা হয়েছে, ওপরে দুটোই সেম চার্জ হয়ে গেছে, কিন্তু আমি যদি ভাবি একটা অপোজিট চার্জ জেনারেট করব, তার জন্য আমি ইন্ডাকশনের হেল্প নিতে পারি। স্যার মানে এটাও তো পার্মানেন্টলি থেকে গেল না, কেন কি চার্জটা তো অলরেডি ছিল। হ্যাঁ, ইন্ডাকশনে যদি গ্রাউন্ড করে দিস তাহলে পার্মানেন্টলি চার্জটা হোল্ড থাকবে। যদি গ্রাউন্ড না করিস তাহলে সেকেন্ড স্টেপে, এই স্টেপে, এই স্টেপে জিনিসটা শেষ হয়ে যাবে। যদি গ্রাউন্ড করে দিস তাহলে এর অবজেক্টের মধ্যে পার্মানেন্টলি চার্জ স্টোর থাকবে। না, ওই স্টেপে জিনিসটা শেষ হয়ে যাবে মানে নেগেটিভটাও চলে যাবে, পজিটিভটাও চলে যাবে। দেখ, আমি আবার শুরু থেকে বলছি, তোর বুঝতে ভুল হচ্ছে। আমি বলছি হ্যাঁ, এই বলে দিন না। এই স্টেপটায়, এইটা বুঝতে পেরেছিস তো, চারটে এদিকে চলে আসছে, চারটে ওদিকে হ্যাঁ, চলে গেছে। ওটা বুঝেছি, এবার আপনি কি বললেন ওইটা বুঝতে পারিনি। হ্যাঁ, এবার এইখানে যদি আমি বিটাকে সরিয়ে দিই, বি অবজেক্টটাকে সরিয়ে দিই, তাহলে এ আবার যেমন ভাবে নিউট্রাল ছিল আবার নিউট্রাল হয়ে ও যাবে, হ্যাঁ, চারটে মানে প্লাস নর্মাল মাইনাস। ফিরে যাবে আবার। হ্যাঁ, চারটে প্লাস ও মাইনাস ঠিক আছে, পরস্পরকে নিউট্রালাইজ করে দেবে। কিন্তু ঠিক আমি আছে। চাইছি এ নিজের চার্জ হোল্ড করুক। তার জন্য কি করলাম, আমি চাইছি সাপোজ পজিটিভ চার্জ হোল্ড করবে, তাহলে আমি নেগেটিভের দিকে গ্রাউন্ড করে দিলাম। নেগেটিভ মানে ইলেকট্রন ড্রেন হয়ে বেরিয়ে চলে গেল।
তাহলে এর মধ্যে এখন 4টে পজিটিভ আছে, 4টে প্লাস আছে, তাহলে এ এখন 4টে পজিটিভ নিয়ে থাকতে পারবে, ওকে আমরা বলবো পজিটিভলি চার্জড বডি। বুঝলি? স্যার এখানে আপনি এখানে বিটা নেগেটিভ নিয়েছিলেন, যদি বিটা যদি পজিটিভ তাহলে এটা নেগেটিভ থাকতো লাস্টে। হ্যাঁ, আর গ্রাউন্ড কোন দিকে করছিস সেটাও ম্যাটার করছে। তুই যদি গ্রাউন্ড আমি যেরকম দেখেছি সেরকমই করিস, তাহলে এ তখন আবার নেগেটিভলি হয়ে যাবে, বি যদি পজিটিভ থাকে। ঠিক আছে? স্যার এই কেসটা আছে, মানে ধরুন যা আছে ওটাই আছে, এ বি যা আছে পুরো সেম আছে, হুম, আমি গ্রাউন্ডটাকে করেছি অন্য দিকতে, যেখানে হ্যাঁ। পজিটিভ চার্জ আছে, তাহলে হুম। এটা নেগেটিভ হয়ে যাবে লাস্টে। একদম তাই, একদম তাই। আমি যদি গ্রাউন্ডটা এখানে না করে এখানে পজিটিভ করে দিই, গ্রাউন্ডের তো কোনো চাপ নেই, ওকে যা দিবি তাই নেবে। ও কি করবে, এখানে পজিটিভ গুলোকে টেনে নেবে, পজিটিভ আয়ন্স গুলোকে টেনে নেবে, তাহলে এ শুধুমাত্র নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তখন এ আর বি পরস্পর থেকে নিজেরাই দূরে সরে যেতে চাইবে, স্লাইড মোশন হালকা। বুঝলি? হ্যাঁ স্যার। নেক্সট একটা প্রসেস, 3 নম্বর প্রসেস, এটা তোরাও ডেলি লাইফে স্কুলে কলেজে করেছিস ছোটবেলায়, দ্যাট ইজ আমরা বলে থাকি চার্জিং বাই ফ্রিকশন। চার্জিং বাই ফ্রিকশন, এটা বেসিক্যালি প্রেফারেবল ফর ইনসুলেটার্স। কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রিকশন করার দরকার পড়ে না। ইনসুলেটর যারা খুব বেশি ভালো কন্ডাক্টিভিটি শো করতে পারে না, তাদের জন্য এটা ঠিক আছে। এখানে কি করতে হয়, চার্জ ইজ গিভেন বাই rubbing two objects, দুটো অবজেক্টকে রাব করব এগেইনস্ট ইচ আদার, এগেইনস্ট ইচ আদার। আমরা ছোটবেলায় করেছি কিরকম, ছোটবেলায় মনে করে দেখ, মাথায় স্কেল ঘষতাম স্কুলে, আমরা খেলার ছলে স্কেল ঘষে ছোট 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 কাগজের টুকরোর কাছে ধরতাম, কাগজের টুকরোগুলো স্কেলে উঠে আসতো। দ্যাট ইজ চার্জিং বাই ফ্রিকশন। ওই ঘষার ফলে কি হলো, কোথাও একটা পজিটিভ কোথাও একটা নেগেটিভ ক্রিয়েট হয়েছে, ও বাকিদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করেছে, এরকম একটা ব্যাপার। বা ধরে নে অনেক সময় উলেন জামা কাপড় পরলে দেখবি, পশম ফার পরলে দেখবি লোমগুলো, আমাদের যে হেয়ারিংস গুলো রয়েছে ওগুলো দাঁড়িয়ে পড়ে, হেয়ারিংস গুলো উঠে যায়। কেন? ওই যে রাব হয়েছে শরীরের সাথে, পজিটিভ নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে কোনো কারণে, ভেরি স্মল অ্যামাউন্ট, কিন্তু পজিটিভ নেগেটিভ কোথাও একটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তার জন্য অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছে, তাই জন্য হেয়ারিংস গুলো লোমগুলো দাঁড়িয়ে পড়েছে। দ্যাট ইজ চার্জিং বাই ফ্রিকশন। ঠিক আছে? এই 3টে প্রসেস মনে রাখতে হবে। চলো নোট ডাউন করে নাও। এখান থেকে দেওয়ার মতো কোন জায়গাটা, ওই যে নিয়ার এন্ড ফার এন্ড, ওয়েবজিতে দেয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দেয়, নিয়ার এন্ডে কি চার্জ, ফার এন্ডে কি চার্জ। সুন্দর করে ড্র করে নাও। সবই লিখছিস তো? হ্যাঁ স্যার লিখছি। গুড। কেউ বুঝতে না পারলে জানাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইখানে নিচে লিখে রাখ, এখানে হচ্ছে বডিজ আর সেপারেটেড। কুশল ডান? হ্যাঁ স্যার। চেঞ্জ করছি সৌভিক। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে গেছে। চলো এটা তোমাদের 12 এর বোর্ডস এর জন্য
নতুন ডিপিকিউ সেট তৈরি হচ্ছে। জয়েন্টে যেমন যারা করো জানো ডিপিপি দেওয়া হয়, বলেছিলাম ডেলি প্র্যাকটিস প্রবলেমস, 12 এর ডিপিকিউ, ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেন্স। ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা হয়ে যাক, এই চ্যাপ্টারের উপর একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, নিউমেরিক্যালস দারুণ হবে, খুব ভালো ভালো প্রশ্ন আছে। বিশেষ করে আইএসসি বোর্ডের কয়েকটা কোয়েশ্চেন, সিবিএসসি এর কয়েকটা কোয়েশ্চেন রিয়েলি অ্যাট্রাকটিভ, রিয়েলি অ্যাট্রাকটিভ। সো তিনটে প্রসেস ছোট্ট করে শর্ট কোয়েশ্চেনও দিতে পারে যে কি কি মেথডে আমরা চার্জ করতে পারি, জাস্ট তিনটার নাম জানতে চাইলো, ডেসক্রিপশন নর্মালি দেয় না, নাম জানতে চাইলো। আর নিয়ার এন্ড ফার এন্ড দিয়ে একটা এমসিকিউ আমরা জেনারেট করতে পারি, কারেক্ট? চল নেক্সট। আচ্ছা, চার্জ ডেনসিটি মনে আছে ডেসক্রাইব করেছিলাম, 3 রকমের চার্জ ডেনসিটি বলেছিলাম, তাই তো? কনফার্ম কর। হ্যালো? হ্যাঁ স্যার বলেছিলাম। ওকে, চার্জ ডেনসিটি লিনিয়ার বলেছিলাম, সারফেস বলেছিলাম, ভলিউম বলেছিলাম। চলো, করেসপন্ডিং একটা সাম রয়েছে, করেসপন্ডিং একটা সাম আছে, দেখা যাক কি বলছে। বলছে আ স্ফিয়ার অফ রেডিয়াস 100 সেন্টিমিটার। বেশ, কোয়েশ্চেন দেখেই আগে ডিটেলস লিখে নেবে। তাহলে একটা স্ফিয়ারের রেডিয়াস বলা আছে কত না 100 সেন্টিমিটার, কনজিস্ট 40 কুলম্ব অফ চার্জ। তার মধ্যে কত অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া আছে? 40 কুলম্ব। অন ইটস সারফেস, সারফেসে দেয়া রয়েছে। তাহলে বলছে ফাইন্ড ইটস চার্জ ডেনসিটি। তাহলে এখানে চার্জ ডেনসিটি বের করতে বলেছে, এখানে কোন চার্জ ডেনসিটি বের করব? সারফেস এরিয়া। সারফেসের। কেন? কোশ্চেনে বলেই দিয়েছে অন ইটস সারফেস। একটা স্ফিয়ার আছে, তার গায়ে বডিতে চার্জ ভরে দিয়েছি। স্ফিয়ারের ভলিউমও হয়, কিন্তু ভলিউমে চার্জ নেই, বলে দিয়েছে সারফেসে। তাহলে এখানে আমরা বের করব সারফেস চার্জ ডেনসিটি, দ্যাট ইজ সিগমা, লাইক দিস। আচ্ছা, ভালো কথা। সিগমার একটা ফর্মুলা রয়েছে, খুবই বাজে সিগমা হলো এটা। সিগমা সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা আছে, শিখিয়েছিলাম, চার্জ বাই এরিয়া, চার্জ বাই এরিয়া। তাহলে এখানে কিউ বাই নিশ্চয়ই বলবি যে স্ফিয়ারের এরিয়া 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? কিন্তু রেডিয়াসটা সেন্টিমিটারে, কিউটা কুলম্বে। তাহলে এটাকে নিয়ে চলে গেলাম মিটারে। প্রসেস ফলো করতে হবে, হয় সিজিএস নয় এসআই। ওকে, খুব ভালো ব্যাপার। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু 40 বাই 4 পাই ইন্টু 1 স্কোয়ার, তার মানে 10 বাই পাই, তাই তো? করে বলিস কত আসছে? অত কুলম্ব পার মিটার স্কোয়ার। কিন্তু সারফেস চার্জ ডেনসিটির ইউনিট কুলম্ব পার মিটার স্কোয়ার। সিম্পল এরকম ছোট ছোট সাম এমসিকিউতে দেয়, ঠিক আছে? বুঝতে না পারলে বলো, বাকিরা লিখে নাও। 3.18। 3.18। আচ্ছা, 3 ডিজিট অবধি বল, অ্যাকিউরেট। 3.18। 3.18 এভাবে রেকর্ডিং হয়ে যাবে। আচ্ছা, 3.1818, তাহলে 3.182 করে দাও। কারণ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আর আইএসসি বোর্ডের এমসিকিউ গুলোতে অনেক দেখছি কোয়েশ্চেন পয়েন্টের পরে অনেকগুলো ডিজিট চাইছে ফর আ পারফেক্ট অ্যাকিউরেশন। স্যার 3.183 আসছে। 3.181818 বলছিস তো? না স্যার 3.18 3.1818 ওরকম আসছে স্যার। 10 ডিভাইডেড বাই পাই তো। হ্যাঁ, তুই পাইটা 3.14 না বসিয়ে পাই বসা। হ্যাঁ, আমি পাই বসেছি, তাই স্যার 3.14 বসলে অন্য ভ্যালু আসছে, আর পাই বসলে অন্য হ্যাঁ, value আসছে। এক্স্যাক্টলি তাই। ওই তো 3.14 তো তুই পাইয়ের ওখানে অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছিস, যার জন্য রেজাল্টটাকেও অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছে, ওই জন্য পাই বসা। স্যার আমার তো পাই বসে 3.18309 এসছে।
তোর তাহলে আমরা ভুল করেছি, আর দেখে নিচ্ছি। তাহলে ক্যালকুলেটর সেটিংস পাল্টে গেছে, আমি করে দেখছি। 10 ডিভাইডেড বাই পাই, এই হ্যাঁ তাই তো রে, 10 ডিভাইডেড বাই পাই করলে তো 3.183 আসছে। আর আপনি উল্টো 70/22 করুন, ওখানে দেখুন কি আসছে। তাই 10 ডিভাইডেড বাই 22/7, 70/22 করলে 3.1818 ও বাবা এত হেভি ঘাপলা। না না না, পাই যখন আছে তাহলে 22/7টাও তো কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশনে, তো পায়ের ভ্যালুটা 22/7। এক্সাক্ট ভ্যালু নয় তো। না, বাট ওটা একটা ফ্র্যাকশন হিসেবে তো ওটাই ঠিক, মানে হ্যাঁ ফ্র্যাকশন হিসাবে ওটাই রাখি, কিন্তু যেহেতু পাই আছে তুই পাই হিসাবেই কর, একদম 10 বাই ক্যালকুলেটর পাই যেটা দেওয়া আছে আচ্ছা। ওটাই রাখ। তাহলে 3.183, সবাই 3.183। কোশ্চেনে যদি পাই ইকুয়ালস টু 22/7 না বসাতে বলে বা দেখিস কাটাকাটি না যাচ্ছে, তাহলে পাই রাখ, কাটাকাটি গেলে ঠিক আছে। কুশল ডান? হ্যাঁ স্যার। গুড, নেক্সট। তাহলে এরকম রেডিয়াস দিয়ে দেবে, আর তোর চার্জ বলে দেবে, সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটিটাই ম্যাক্সিমাম দেয় বের করতে বলে। চলো নেক্সট 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 নেক্সট, এটা আমরা করে ফেলেছি কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। একটা দারুণ প্রশ্ন, ক্লাস ক্লাস, খুব সুন্দর প্রশ্ন। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, electrostatic force to gravitational force between two electrons kept in free space। একটা দারুণ কনক্লুশন পাবো এখান থেকে, একটা ইন্টারেস্টিং কনক্লুশন পাবো। একটা ইলেকট্রন, একটু বড় আঁকা হয়ে গেল, ভেবে নে, ইলেকট্রন ইলেকট্রন, তাদের মাঝখানের ডিস্টেন্স স্মল আর, কোথায় আছে? ফ্রি স্পেসে, ঠিক আছে? ওদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও চাওয়া হয়েছে, রেশিও চাওয়া হয়েছে। তাহলে মাস অফ ইলেকট্রন এগুলো জানতে হবে, না হলে তো গ্র্যাভিটেশনাল ফোর্স বের করা যাবে না। মাস অফ ইলেকট্রন যদি এম বলি, দেখ এর মাস এম, চার্জ ই, এরও মাস এম, চার্জ ই, অ্যাকচুয়ালি মাইনাস ই, ভ্যালু নিয়ে নে ই। মাস অফ ইলেকট্রন কত? এনিওয়ান? 9 × 10⁻³ kg। 9.1 ইন্টু 10⁻³ কেজি। আর উল্টো দিকে চার্জ অফ ইলেকট্রন বল। -1.602 × 10⁻19 কুলম্ব। এক্স্যাক্টলি, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আমরা মাইনাস নিচ্ছি না, আমাদের জাস্ট ভ্যালু নিয়ে কম্পেয়ার করতে হবে। বেশ ভালো কথা। তাহলে ফার্স্টে বের করছি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই নাম দিচ্ছি। ভালোভাবে দেখ, ফ্রি স্পেসে ইন এসআই প্রসেস। রনিত বলবি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন ফ্রি স্পেস ইন এসআই প্রসেস, ফর্মুলা কি? কুশল? স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ওই বৃষ্টি হচ্ছে তো, এবার পরিষ্কার আসছে? হ্যালো, এবার ঠিক আসছে? হ্যাঁ স্যার। বল গৌরব, বল কি হবে? 1/4πε0 q1 q2/r²। 1/4πε0 q1 q2/r²। This is the expression of electrostatic force. Electrostatic force এখানে কি হবে? 1/4πε0 q1 q2 মানে ই ধরেছি, তার মানে e² বাই r²।
ব্র্যাকেটে সেন্স q1 ইকুয়ালস টু q2 ইকুয়ালস টু e। ওকে, আচ্ছা এটার ভ্যালু বের করতে হবে। এই যে 1/4 পাই এপসাইলন নট এর একটা ভ্যালু আছে, মনে আছে? এর একটা 9.09 ইন্টু তারপরে মনে আছে 10 to the power কি ছিল? হ্যাঁ 9 ইন্টু 10⁹ নিউটন 9 into 10⁹9 Newton Coulomb square meter কুলম inverse. মাইনাস 2 মিটার স্কোয়ার। 9 ইন্টু 10⁹9। আচ্ছা তারপরে আছে ই স্কোয়ার 1.6 ইন্টু 10⁻⁻19 তার স্কোয়ার বাই নিচে আর স্কোয়ার। আচ্ছা ওপরটা আপনার আপনি যদি মাইনাস নিতেন তাহলে ওটা প্লাস এটা হয়ে যেত স্কোয়ার করার পরে ওটা। কোনটা? মানে আপনি যদি মাইনাস নিতেন এই চার্জটা যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ওইটা, তাহলে এটা আপনার স্কোয়ার করার পরে এটা আপনার প্লাস এটা চলে আসে। এক্স্যাক্টলি, হ্যাঁ ঝামেলাই হতো না। তাহলে উপরটা করে বলবি কত আসছে, পুরো উপরটা এক চান্সে মাল্টিপ্লাই করবি। পরেরটা করে নি, গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো ইলেকট্রনের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করছে। গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি নাম দিচ্ছি। আমরা সবাই জানি জি m1 m2 বাই আর স্কোয়ার। আচ্ছা জি ক্যাপিটাল জি রাখছি, এম এম তো সেম, তাহলে এখানেও এম স্কোয়ার হয়ে যাবে কারণ দুটো ইলেকট্রনের মধ্যে করতে বলেছে। ক্যাপিটাল জি এর ভ্যালু এসআই তে বলো। হ্যালো, ক্যাপিটাল জি এর ভ্যালু এসআই তে Sir, 6.67 তারপর into 10⁻⁻11. 6.67 10⁻⁻11। এত তাড়াতাড়ি ভুলে যাস কি করে? নিউটন মিটার স্কোয়ার কেজি -2 গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা। আর মাস আমরা একটু আগে লিখলাম 9.1 10⁻⁻31 তার স্কোয়ার বাই নিচে আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাও করে কত আসছে বলবে, তারপরে রেশিওতে ঢুকবো। চলো স্টার্ট করে দাও, কাজ স্টার্ট করে দাও। কোশ্চেনটা লিখে রেখো। স্যার এই ফোর্সটা আসছে হচ্ছে 2.304 ইন্টু 10⁻⁻28 বাই আর স্কোয়ার নিউটন। 2.304 ইন্টু 10⁻⁻28। আচ্ছা 19 দুগুণে 38 আর 9 কমে যাচ্ছে, একদম একদম একদম, এটা হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, এত নিউটন। স্যার পরের পেজে একটু দেখাবেন? এটা সবার হয়ে যাক। চলো নেক্সট পেজে গেছি। ওই কি খড়খড় আওয়াজ করছে, মিউট কর। স্যার 5.40 ইন্টু 10⁻⁻71 বাই আর স্কোয়ার নিউটন। 5.40 ইন্টু 10⁻⁻71। হ্যাঁ Sir, আমার 5.52 এসছে। এই দেখেছিস তো, এক বলে ঠিক। এখানে যে যে ভ্যালু লেখা আছে সেইগুলো নে। হ্যাঁ ওটাই পুট করার পরে আসছে 5.4027 আসছে। 402। আচ্ছা ঠিক আছে, আমি একবার চেক করি তাহলে। -31 কি করে আসে? আমার তো 5.523 আসছে।
স্যার আমার চলে এসেছে কত এসছে তোর? 5.523427 into 10 to the power minus 71. একদম, আমারও তো তাই এসছে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে দুটো পেয়ে গেলাম। সবাই কিন্তু এই সাইডের ভ্যালুগুলো লিখে রাখিস, এইগুলো এক্সামে তো আর এইভাবে লিখবি না, কিন্তু চোখে পড়ে যাবে, তুই যখন রিভাইজ করতে যাবি ইজিলি চোখে পড়বে। আচ্ছা, এবার রেশিও দরকার, কার সাথে কার রেশিও দেখ, কোনটা আগে আছে। ইলেকট্রোস্ট্যাটিক আগে আছে, টু গ্র্যাভিটেশনাল বলেছে, তার মানে এফ অফ ই বাই এফ অফ জি, এফ অফ ই বাই এফ অফ জি কত? 2.304 10 to the power 28 মাইনাস পাই আর স্কোয়ার 5.523 10 to the power minus 71 আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল। তাহলে এই ব্যাপারটাকে যদি করিস তাহলে মোটামুটি দেখ 10 to the power 4 2 এর মতো আসবে, 4.171 10 to the power 42 মতো আসছে। দেখ, চেক করে নে একবার রেশিওটা, তাহলে খেয়াল কর। ওফ ওফ ওফ, দ্যাটস আ হিউজ রেশিও, দ্যাটস আ হিউজ রেশিও। তাহলে এখান থেকে একটা দারুণ কনক্লুশন আমরা ড্র করতে পারি। এফ অফ ই ভেরি ভেরি ভেরি, পারলে আরো দু তিনটে ভেরি দিয়ে দিলে ভুল হবে না, much greater than gravitational force, very much greater than gravitational force. Electrostatic force gravitational force এর থেকে 10 to the power 42 টাইমস বেশি, 10 to the power 42, একের পিছনে 7টা শূন্য দিলে করোড়স হয়ে যায়। 10 to the power 42, ভাবতে পারছিস? একটা আনইমাজিনেবল একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স। মানে যদি 1 নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তাহলে 10 to the power 42 নিউটন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগবে ইকুইভ্যালেন্সি মেনটেন করার জন্য। ঠিক আছে, এখান থেকে আরেকটা কনসেপ্ট লোকে জিজ্ঞাসা করে বা জানতে চায়, সেটা হচ্ছে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি ইউনিভার্সের স্ট্রংগেস্ট ফোর্স? গ্র্যাভিটির থেকে 10 to the power 42 টাইমস বেশি, তাহলে কি এটা ইউনিভার্সের স্ট্রংগেস্ট ফোর্স? না, এর ওপরও আর একজন আছে, তাকে আমরা জানবো যখন মডার্ন ফিজিক্স পড়বো। লেট ইট বি সাসপেন্স, করে নাও এটা। কিন্তু মনে রাখিস ইউনিভার্সের অন্যান্য ফোর্সের মধ্যে এ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স, কিন্তু সবচেয়ে স্ট্রংগেস্ট না। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কত ছোট চিন্তা কর, কত কম। ঠিক আছে গৌরব, বোঝা গেল আইডিয়াটা? হ্যাঁ স্যার। গুড, কমপ্লিট সবার? চল নেক্সট। ও, আর দারুণ প্রশ্ন। এসব প্রশ্ন করা মানে মাইন্ড ফ্রেশনেস, মুড ফ্রেশ হয়ে যায়। বলছে 4 charges Q are kept on the vertices of a square of side A. আচ্ছা আচ্ছা, একটা স্কোয়ার আমরা ড্র করছি, বড় সড়ো স্কোয়ার নিচে। আগে দেখে নে শিখে নে। ও শিট, দিস ইজ ভেরি ব্যাড। করিয়ে তো আমি ছাড়বই। জিও চলুক। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসছে। হ্যাঁ স্যার, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ হয়ে গেছে। ওকে, প্রেজেন্টিং তো আছে। যা, কি হলো? স্যার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে স্যার এই কোশ্চেনে। হ্যাঁ, স্যার এই screen- সবকটা যে বল। মানে সবকটা যে কিউ আছে, সবকটা কিউ কি সব একই চার্জ আছে সবকটা কিউ এর জন্য? এই 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 কোশ্চেনটা স্কোয়ারটা হ্যাঁ 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 একদম। আচ্ছা, স্ক্রিন আসছে তো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আস গুড। আচ্ছা, বলছে দেখ 4 charges Q are kept on the vertices of a square of side A. তাহলে আমরা একটা স্কোয়ার ড্র করছিলাম।
দিস ওয়ান ইজ আ বিউটিফুল স্কোয়ার, চারটে কোণে চারটে চার্জ, এটা হেভি অঙ্ক, হেভি মানে ক্লাস অঙ্ক। এই এই কনসেপ্টের উপর বেস করে পোটেনশিয়াল থাকবে, বলবে পোটেনশিয়াল বের করো, বলবে ফিল্ড বের করো, ম্যাগনেটিজমে বলবে ম্যাগনেটিক ফিল্ড বের করো, ওই একই জিনিস। একবার শিখে নিলে পুরো ইজি হয়ে যাবে। চারটে কোণে চারটে চার্জ, চারটেই কিন্তু সেম, আবার চার্জগুলো ডিফারেন্টও দিতে পারে। আচ্ছা, সবগুলো কিউ আছে, কিউ কেউ করিস না, আগে ভালোভাবে শিখে নে, একটা শিখবি সব পারবি। নাম দিয়ে দে পরপর, ধরে নে নিচ থেকে নাম দিচ্ছি, এ, চার্জগুলো ব্র্যাকেট দিয়ে দিই, বি, সি, নিচে হচ্ছে ডি, প্রত্যেকটা সাইড এ এ এ এ এ। তাহলে প্রশ্ন করছে দ্য ফোর্স অন চার্জ কিউ, সেম আর একটা চার্জ আছে, কোথায় আছে? সেন্টারে আছে। সেন্টার মানে স্কোয়ারের সেন্টার বলতে ডায়াগোনালের ইন্টারসেকশনকে বোঝায়, ডায়াগোনাল যেখানে টাচ করছে সেই জায়গাকে বোঝায়, দিস পয়েন্ট। এইখানে আর একটা কিউ চার্জ আছে, ঠিক আছে, ধরে নে ও, ও পয়েন্ট, এর ওপর কতটা ফোর্স কাজ করছে। ক্লিয়ার? ক্লিয়ার? দ্য ফোর্স অন চার্জ কিউ কেপ্ট অ্যাট দ্য সেন্টার, সেন্টারে যে কিউ চার্জটা রয়েছে তার উপর কতটা ফোর্স কাজ করছে। ঠান্ডা মাথায় দেখো কিভাবে করা যাবে, কিভাবে করা যাবে। আচ্ছা, এই ও থেকে, ও থেকে এ চার্জ, ও থেকে বি চার্জ, ও থেকে সি চার্জ, ও থেকে ডি চার্জ, এই ডিস্টেন্স গুলো কি সেম হয় না আলাদা হয়? স্যার কোনটা বলছেন? ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি, সেম সেম, সব সেম। সেম। ডায়াগোনাল আমরা জানি স্কোয়ারের ইকুয়ালি ডিভাইডেড হয়, এক্স ধরে নিলাম, ঠিক আছে। ফোর্স বের করবি তো এক্স তো লাগবে নাকি, ঠিক আছে। এবার ঠান্ডা মাথায় দেখ, ফার্স্টে এ থেকে শুরু কর, সব কিন্তু পজিটিভ চার্জ, সব পজিটিভ চার্জ, কিন্তু একটা ভালো রকম বলতে পারিস রিপালশন কাজ করবে, রিপালশন কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এই যে চার্জটা রয়েছে কিউ, এই কিউ চার্জটাকে, এই যে চার্জটা রয়েছে কিউ, এই কিউ চার্জটাকে কি অ্যামাউন্ট অফ ফোর্স দেবে? রিপালশন করবে, দূরে ঠেলে দিতে চাইবে, ঠিক আছে। এখানে কোশ্চেনটা, এখানে অপশনগুলো একটু ভুল দিয়েছি, অপশনগুলো একটু ভুল দিয়েছি, যাই হোক ঠিক আছে, আমরা কোশ্চেনটা করিনি, তারপরে অপশন চেঞ্জ করে দেবো। মানে আমি বলতে চাইছি এই দিকে একটা ফোর্স কাজ করবে, এফ এ নাম দিলাম, যেটা এ দেবে, কেন বুঝতে পারলি তো? এটা কিউ তো, এটা কিউ তো, ও তো একে ঠেলে দেবে, পুশ করে দেবে, চল দূর দূরে যা। তাহলে এই কিউটা কোন দিকে চলে যাবে? ওই দিকে চলে যাবে, এফ এ, এফ এ। একই রকম ভাবে অন্যান্য গুলো দেখ, এই যে বি রয়েছে, এই কিউকে এই দিকে ফোর্স দেবে এই লাইনে, সি দেবে উল্টো দিকে, ডি দেবে উল্টো দিকে। স্যার, বল। স্যার আপনি যে অপশনে যে কেটা দিচ্ছেন, কে এর ভ্যালুটা বার করতে মানে কেটা ভ্যালুটা বার করতে হবে, কেটা না কি না, কি বোঝাচ্ছে এটা? এইটাই, ফোর্স অন আ চার্জ কিউ কেপ্ট অ্যাট দ্য সেন্টার, সেন্টারে যদি কিউ চার্জ থাকে তার উপর কতটা ফোর্স কাজ করবে। কে হচ্ছে স্যার তাহলে কেটা কি? কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট ছিল কুলম্বস লতে, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, জেনারেল ফর্ম যেটা। আচ্ছা আচ্ছা। এখানে একটা অপশন কেটে জিরো হবে। আচ্ছা যাই হোক, এফ সি এদিকে, এফ ডি এই দিকে, ঠিক আছে, বুঝতে পারলি তো? উল্টো দিকে দেবে তো। এবার যে কোনো একটা ফোর্স ক্যালকুলেট কর, যে কোনো একটা ফোর্স ক্যালকুলেট কর, ধরে নে এফ এ ক্যালকুলেট করবি, ঠিক আছে। তোকে বলে দেয়নি এসআই না সিজিএস প্রসেস, সিম্পলিসিটির জন্য সিজিএস প্রসেস ইউজ কর, সিজিএস ইউজ কর, তাহলে কি হবে? কে কনস্ট্যান্ট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা ছিল আমাদের ফর্মুলা। আচ্ছা, কিউ মানে ভালোভাবে দেখ, এফ এ, এফ এ, তাই তো,
তার মানে এই যে এ আর এই যে ও, এই দুটোর মধ্যে ফোর্স, এই দুটোর মধ্যে ফোর্স, তাহলে Q1 কত, কিউ, Q2 কত, কিউ, ঠিক তো, কিউ, কিউ, মাঝের ডিস্টেন্স এক্স, মাঝের ডিস্টেন্স এক্স, তাহলে কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, তার মানে কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার কোন ডাইরেকশনে কাজ করছে, ও থেকে সি। সিমিলারলি প্রত্যেকটা দেখ সেম হচ্ছে, প্রত্যেকটা দেখ সেম হচ্ছে, এফ বি ইকুয়ালস টু এফ সি ইকুয়ালস টু এফ ডি ইজ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এতটুকু সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। রনিত, কুশল, হ্যাঁ স্যার। এবার এখানে তো নয়, ঠিক আছে বুঝতেই পারছি সমস্ত ফোর্স গুলো জিরো, চারদিক থেকে টানছে, জিরো হয়ে যাবে, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা মনে রাখ কিভাবে বের করতে হয়। অ্যালং এ অ্যান্ড সি, না ইন বিটুইন এ অ্যান্ড সি, এটা জেনে রাখ। একটা লাইন বরাবর তোকে একটা ডায়াগোনাল বরাবর কাজ করতে হবে, ঠিক আছে, একটা ডায়াগোনাল বরাবর। আর বিটুইন বিটুইন এ অ্যান্ড সি, ওখানের মধ্যে অ্যাকচুয়ালি ফোর্স যদি আমি F1 বলি, এ অ্যান্ড সি, বুঝতে পারছিস তো, এ অ্যান্ড সি, এই দেখ এ আর সি, এফ এ এই দিকে যাচ্ছে, এফ সি উল্টো দিকে যাচ্ছে, হতেই পারতো দুটো একই দিকে যাচ্ছে, হতেই পারতো একটা বড় একটা ছোট, এখানে কোনো কারণে দুটো ম্যাচ হয়ে গেছে, কোনো কারণে দুটো ম্যাচ হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এফ এ মাইনাস এফ সি, দুটো একই দিকে, দুটো অপোজিট দিকে যাচ্ছে এবং সমান, তাহলে আলটিমেটলি কত আসবে, জিরো। এটা বুঝতে পারলি কনসেপ্টটা? আবার বলছি দেখ, এই একটা ডায়াগোনাল বরাবর কাজ করতে হয়, একটা ডায়াগোনাল, তাহলে এখানে এফ সি এদিকে, এফ এ ওইদিকে, তাই তো, তাহলে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, মাইনাস হবে। এবার বড় মাইনাস ছোট বা ছোট মাইনাস বড়, যেটা দেখতে হবে করতে হয়, বড় মাইনাস ছোটই করি আমরা, এখানে সবই সমান, তো বড় ছোটর ব্যাপার নেই, তাই এফ এ মাইনাস এফ সি। এবার এফ এ যা, এফ সিও তো তাই, জিরো হয়ে গেল। যদি এই ডায়াগোনাল বরাবর করিস বিডি, বিডি বিটুইন বি অ্যান্ড ডি, ওখানে যদি F2 নাম দিস, ওখানেও তাই, বড় মাইনাস ছোট, কিন্তু এখানে কোনো বড় ছোটর ব্যাপার নেই, কারণ সবই সমান, জিরো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নেট ফোর্স, নেট ফোর্স এফ আমরা কিভাবে বের করি বলতো, রুট ওভার F1 স্কোয়ার F2 স্কোয়ার, তার মানে আলটিমেটলি জিরো। এখানে জিরো আসছে, এখানে জিরো আসছে, কিন্তু পরের অঙ্কগুলোতে কিন্তু জিরো আসবে না, তো ওই জন্য বললাম অপশনটা একটু ভুল লিখেছি, ডি। কথাটা বুঝতে পারলি? জিনিসটা হচ্ছে দুটো আলাদা আলাদা ফোর্স মিলিয়ে একটা নেট বের করলাম, অ্যালং দ্য ডায়াগোনাল, অ্যালং দ্য ডায়াগোনাল, ঠিক আছে। সেখান থেকে তাহলে দুটো F1, চারটে ফোর্স মিলিয়ে দুটো জেনারেটেড হয়ে গেল। এবার ওই দুটোর রেজাল্ট্যান্ট ভেক্টর ইউজ করছি, ভেক্টর ইউজ করছি, ওই দুটোর রেজাল্ট্যান্ট, ঠিক আছে, ওই দুটোর রেজাল্ট্যান্ট, মনে আছে রেজাল্ট্যান্ট আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা, কস থিটা ব্যাপারটা থাকছে না, কারণ ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল 90 হয়, এই অ্যাঙ্গেলগুলো 90 হয়, ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল 90 হওয়ার জন্য ভেক্টরটা এক্সিস্ট করি, কস থিটা এক্সিস্ট করবে না, তাহলে শুধু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, মানে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার। এবার যা ভ্যালু বেরোবে বসিয়ে জিরো। বোঝা গেল সবার? গৌরব, সৌভিক, চল লিখে স্যার। শুভজিৎ, বোঝা গেছে?
হ্যাঁ অয়নদা। গুড। এটা সিম্পল ছিল, নেহাত জিরো হয়ে গেল, বাট পরেগুলো কিন্তু জিরো হবে না, কারণ ভার্টেক্সের চার্জগুলো পাল্টে দেবে, তখনই জিরো হবে না। চার্জ সেম আছে বলে ফরচুনেটলি জিরো হয়ে গেল, ছোট কাজ। লিখে নাও। ছবিটা একদম নিট অ্যান্ড ক্লিন ড্র করবে। নেক্সট এগোচ্ছি। কুলম্ব ল ইন ভেক্টর ফর্ম, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, ভেক্টর ফর্মের সাথে কুলম্ব ল ইন ভেক্টর ফর্ম রিলেটেড একটা সাম আছে। বলছে ফাইন্ড দ্য ফোর্স অন আ চার্জ Q1 যেটা 20 মাইক্রো কুলম্ব ডিউ টু আ চার্জ Q2 যেটা -10 মাইক্রো কুলম্ব if the positioning of the charges are given as this। ভালো কথা। তাহলে দুটো চার্জ আমরা ড্র করছি। সাপোজ দিস ওয়ান ইজ Q1, এখানে রয়েছে আমাদের Q2, ঠিক আছে। আচ্ছা, Q1 যেটা রয়েছে এটা P, এর পজিশন দেওয়া আছে 1, -1, 2 মানে কোঅর্ডিনেট। আর যেটা এখানে আছে দ্যাট ইজ Q, তার পজিশন -1, 1, 1। ওদের মধ্যে কতটা ব্যাপার স্যাপার আমরা জানি না, ফোর্স বের করতে বলেছে। তাহলে ওদের মধ্যে ডিস্টেন্সটা আমাকে জানতে হবে, ওদের মধ্যে গ্যাপ যেটা অ্যাকচুয়ালি কত। দিস ইজ আর, ঠিক আছে। আচ্ছা, দেখ কিভাবে করছি আমি। পিওরলি ভেক্টরের কনসেপ্ট ইউজ করব, ঠিক আছে। পিওরলি ভেক্টরের কনসেপ্ট ইউজ করব। ফর দ্য চার্জ অ্যাট পি, পি পয়েন্টের যে চার্জটা আছে তার জন্য পজিশন ভেক্টর, পি পয়েন্টে যে চার্জটা আছে তার জন্য পজিশন ভেক্টর r1 ভেক্টর ইজ ইকুয়ালস টু, কি হবে, কোঅর্ডিনেট এটা, তাহলে পজিশন ভেক্টর কি হবে বল দেখি। ওয়ান আই Sir, ক্যাপ -1 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। গুড। শুধু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, পজিশন দেওয়া আছে, জাস্ট তার সাথে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। ফর দ্য, বল। স্যার আমরা যদি ভেক্টর ফর্মে গেলে আমার একটা অনেকটা থাকতে হবে যে এটার জন্য পজিশন ভেক্টর বার করো, ওটার জন্য পজিশন ভেক্টর বার করো, তারপর আবার এর করো। এটা হলো স্যার আপনার এই কোঅর্ডিনেট জিওমেট্রি ফর্মুলা ইউজ করে আপনার দুটো পয়েন্টের ডিসটেন্স বেরিয়ে যাবে। r2 মাইনাস r1 করবো তো, ওটাও করবো তো, ওই দিকেই তো যাচ্ছি। না স্যার r2 মাইনাস r1 না স্যার, √x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 ওই পুরো ওই ফর্মুলাটা। ওটা তো r2 মাইনাস r1 ওটা থেকেই 2 আসে। ডাইমেনশনের জন্য হয় তো। না না, না না, ওটা ওটা Three- তিনটে ভেরিয়েবলের জন্য তো হয়। হ্যাঁ হ্যাঁ, তিনটের জন্য হবে, x2 x1 y2 y1 z2 z1 হবে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি এসছে কোত্থেকে, ওটা তো এসছে পজিশন ভেক্টর থেকে। দেখাচ্ছি দেখ, ওই জিনিসটাই আসবে। দুটোর পজিশন ভেক্টর পেয়ে গেছি, তাহলে দেয়ারফর r1 মাইনাস r2 অথবা r2 মাইনাস r1 যে কোনো একটা। তাহলে i এর সাথে i, এখানে মাইনাস আই আছে, আর এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে প্লাস দিলাম, মাইনাস জে প্লাস দিলাম 2k মাইনাস কে। যারা বুঝতে পারলি না, দরকার হলে r2টা মাইনাস দিয়ে লিখে দেখ, তাই আসছে, ঠিক আছে। r1 এর এখানে মাইনাস জে আছে, r2 এর এখানে মাইনাস জে হয়ে যাবে, কারণ আগে মাইনাস থাকছে, এখানে প্লাস 2k, এখানে মাইনাস কে, তাই হয়েছে। তাহলে আলটিমেটলি কত আসছে, 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ।
তোরা যে জিনিসটা বলছিলি সেই জিনিসটাই আসলো। ওটা আমি একটু শুরু থেকে করে দেখিয়ে দিচ্ছি, বাট দুটো মাঝখানে গ্যাপ, x2 মাইনাস x1 স্কোয়ার y2 y1 ওই জিনিসটাই আসছে। এটা তাই তো হলো এখানে। এখানে x1 মাইনাস x2, y1 মাইনাস y2, আর এখানে z1 মাইনাস z2। এবার যদি এটার মড নিয়ে নিই, মানে মড অফ r1 মাইনাস r2, তাহলে ওই যে তোরা যে ফর্মটা বললি স্কোয়ার করে যোগ করে রুট 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার রুট 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি 2 দুগুণে 4, 4 4 8 9, 3 3। এটাই হচ্ছে আর, তাহলে দেয়ারফর ফোর্স কি হবে? আচ্ছা, কার উপর ফোর্স দিচ্ছে? ফোর্স অন Q1 ডিউ টু Q2, তাই তো? অন Q1 ডিউ টু Q2, তাহলে কে দিচ্ছে? Q2 দিচ্ছে Q1 এর উপর। শুধু Fও রাখতে পারিস, অসুবিধার কিছু নেই, যদি 1 2 মনে রাখতে ঝামেলা হয়। আচ্ছা, এসআই আছে, কুলম্ব আছে, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। না, ভুল করছি, কেন বলতো? ভেক্টর ইউজ করছি তো। তাহলে এখানে আর কিউব ইন্টু আর ভেক্টর। জিনিসটা কি বুঝতে পারলি সবাই? এখানে তো ভেক্টর ইউজ করছি, এফ ভেক্টর, ঠিক আছে? তাহলে এই সাইডে কি হবে? ভেক্টর ফর্মে কি ছিল কুলম্বের? বলেছিলাম না, নিচে আর কিউব থাকে আর এখানে আর ভেক্টর থাকে। যদি ভ্যালু নিই তাহলে এখানে আর স্কোয়ার, এখানে আর ক্যাপ। মনে পড়ছে? ভেক্টর ফর্মে এইখানে আর কিউব আর এখানে আর ভেক্টর, আর কিউব আর ভেক্টর, আর কিউব আর ভেক্টর। যদি নর্মাল ভ্যালু নিই তাহলে এখানে আর স্কোয়ার, এখানে আর ক্যাপ। মনে আছে কুশল? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 মাইক্রো কুলম্বে আছে 20 আর মাইনাস 10। ভেক্টর নিচ্ছ যখন সিম্বল নিতে হবে। 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর Q2 মানে মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই নিচে আর কিউব মানে 3 কিউব। তারপরে দেখ আর ভেক্টর আছে, আর ভেক্টর মানে এই যে, বুঝলে? এটা হচ্ছে আর ভেক্টর, ওই জন্য আমি ভেক্টরটা বের করলাম। 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। সো আলটিমেটলি এটা কাটলে শুধু 3 পড়ে থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে মাইনাস 2/3 করে দিলাম। 10 এর পাওয়ার গুলো একসঙ্গে করে দিচ্ছি। 10 এর পাওয়ার গুলো করলে কি হবে? 10 টু দি পাওয়ার এখানে 9, এই যে 9, এখানে 10, আবার এখানে মাইনাস 6 মানে 4, আবার এখানে একটা বাড়লো 5, আবার এখানে 6 কমলো মানে -1 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে 2/3 না সরি 2/30 মাইনাস 0.066 2/30। তা একবার চেক করে দেখে নিস, এরকমই আসে। 2i ক্যাপ 2j ক্যাপ কে ক্যাপ, এই হলো ফোর্স। কে কোন স্টেপটা বুঝতে পারলে না বলো, ওপেনলি বলো, নো চাপ। গৌরব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌভিক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার।
সাবাস, তো বড় হয়ে গেছে সব। চলো, শুধু এই জায়গায় টুইস্টটা মনে রাখো, এই জায়গায় আমরা তখন ভুল হচ্ছিল, আর স্কোয়ার দিচ্ছিলাম, আর স্কোয়ার দিয়ে আর ভেক্টর দেবো, হেভি মার্বেল ওজন, আর কিউব দিয়ে আর ভেক্টর, বোথ সাইড ভেক্টর দিচ্ছি। চলো নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, কুশল ডান। হ্যাঁ স্যার। চলো নেক্সট পেজ, এখানে দিয়ে দে আর ভেক্টর, তো ব্র্যাকেটে লিখে দে সে, ধরলাম সে, ধরি এই থ্রিটা কিন্তু এখানে, হ্যাঁ কাটাকাটি করার পরে যে থ্রিটা থাকছে, হয়েছে। নেক্সট যাওয়া যাক। গৌরব ডান। হ্যাঁ স্যার হয়ে গেছে। এগোচ্ছি। সৌভিক, চলো নেক্সট। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তো বলেছিলাম মনে হচ্ছে, হ্যাঁ বলে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয়ে গেছে, ইলেকট্রিক পোটেনশিয়ালও বলে দিয়েছি। এইটা বলা নেই, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা বলা নেই। এটা একটা তোর ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রেশন রিলেশন। দেখ না, 1 নম্বর না, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা হচ্ছে ক্যাপিটাল ই, আর ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল সেটা হচ্ছে ভি। ঠিক আছে, মানে একটা এরকম কিউ চার্জ আছে, তার এই আর ডিস্টেন্সে তুই ফিল্ড পোটেনশিয়াল মেজার করছিস, ওদের মধ্যে রিলেশন কি পাবি। 1 নম্বর হচ্ছে উই গেট ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, একদম ধর্মীয় বাণীর মতো মনে রাখ। ভি কে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ই পাওয়া যায়, উল্টো দিকে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর প্লাস সাম কনস্ট্যান্ট। মনে থাকবে, ই কে যদি ইন্টিগ্রেট করিস আর এর রেসপেক্টে তাহলে ভি পোটেনশিয়াল পেয়ে যাবি, ভি কে যদি ডিফারেন্সিয়েট করিস আর এর রেসপেক্টে তাহলে ই পেয়ে যাবি। সিম্পল মনে রাখার জন্য লিখে নাও, হেডিং দিয়ে লিখে নাও। আচ্ছা হয়ে গেছে। গুড, চল নেক্সট দেখি আমরা। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বলে দিয়েছিলাম আগের দিন, ইলেকট্রিক ডাইপোল বলে দিয়েছিলাম। হেয়ার কামস দ্য কিং। এই হচ্ছে পরপর টোটাল 6টা প্রুফ আছে। আইএসসি বইতে কিন্তু 4টে আছে, 2টো দেয়নি, কেন দেয়নি জানি না। ওয়েস্ট বেঙ্গল বইতে 6টাই আছে, বইয়েতেও 6টাই আছে। টোটাল 6টা প্রুফ আমরা করব। আগের দিন ইলেকট্রিক ডাইপোল পড়িয়েছিলাম, ওই ইলেকট্রিক ডাইপোলের বিভিন্ন পজিশনে তোকে ই বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড, ভি বের করতে হবে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ঠিক আছে, ডাইপোলের 3টে পজিশনে বের করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য কটা হবে? 3টে। পোটেনশিয়ালের জন্য কটা হবে? 3টে, 6টা। এই 6টার মধ্যে প্রতি বছরই প্রবাবিলিটি থাকে একটা না একটা আসার। ঠিক আছে,
তাহলে বলছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট আ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ আ ডাইপোল। একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে, তার আমরা একটা অ্যাক্সিস কনসিডার করছি। ডাইপোল আগের দিন বলেছিলাম -q + q মিলিয়ে যে সিস্টেমটা জেনারেটেড হয়, তাই তো? তাহলে সেটার ক্ষেত্রে আমাদের ওই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে আমরা একটা ছোট্ট করে ছবি করে নিই, দেখে নে আগে, তাড়াহুড়ো করবি না, বড় জিনিস, বড় বড় ক্যালকুলেশন সব। এটা এ পয়েন্ট, এখানে ধরে নে -q চার্জ আছে। সবসময় লেফট সাইডে মাইনাসটা নিবি, নট নেসেসারি, মানে সুবিধা হয় আর কি। বিতে আছে +q, অ্যাক্সিস মানে এইটা যে অ্যাক্সিসেও শুয়ে রয়েছে। সাপোজ দিস ওয়ান ইজ এক্স অ্যাক্সিস, দিস অ্যাক্সিস, এই অ্যাক্সিসের কোনো পয়েন্টে ধরে নে দিস পয়েন্ট পি, এই পি পয়েন্টে তোকে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, সেটা বের করে আমাদেরকে জানাও। এক্সপ্রেশনটা কত হবে, পিওরলি এসআই প্রসেসে ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, ডাইপোল যেটা রয়েছে সেখানে যে দুটো চার্জেস নিয়েছি -q + q, ওদের মধ্যে ডিস্টেন্সটা কত? 12 ওদের মধ্যে ডিস্টেন্সটা আগের দিনই বলেছিলাম 12 নিচ্ছি। অনেক বইতে শুধু এলও নেয়, কোনো অসুবিধা নেই, আমার 12 নিতে ভালো লাগে। মাঝেরটা হচ্ছে ও, এই ও থেকে এটা একদম পুরো মিডল, এটা আমি 12 এই কারণেই নিই, এই অর্ধেকগুলো এল হয়ে যায়, বুঝলি? তাহলে কি হয়, এদের যদি স্কোয়ার অথবা কিউব করি তাহলে L² হবে, L³ হবে। কিন্তু যদি পুরো ডিস্টেন্সটা এল নিই তাহলে মাঝেরটা কত হবে, L/2। তার স্কোয়ার করা মানে বুঝতে পারছিস, L/4, 4 একটা এক্সট্রা চলে আসলো। কিউব করা মানে L³ কত, 4 × 2 = 8, 8 ঝামেলা হয় অনেক সময়, ক্যালকুলেশনের টুকটাক ভুলের জন্য পুরো জিনিসটা গোলমেলে যায়। এই গ্যাপটা হচ্ছে আর, একদম ও থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আর, ও থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে? ভালো ভালো কথা। এবার দেখ রনিত, মিস্টার রনিত বাবু, অরিত্র খেলোয়াড়, স্যার এই এ পয়েন্টে কার্সারটা ঘোরাচ্ছি, -q চার্জ আছে। তোকে বলতে হবে -q চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয় নাকি -q চার্জে ইলেকট্রিক ফিল্ড ঢোকে। স্যার মাইনাসে ঢুকে। শিওর? হ্যাঁ স্যার, প্লাস থেকে বেরিয়ে মাইনাসে যায়। সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি? স্যার লাইনস অফ ফোর্স, ইলেকট্রিক। সাবাস, আগুন লাগিয়ে দিচ্ছিস তুই। ঠিকই বলেছে, লাইনস অফ ফোর্সের কনসেপ্ট দিয়েছিলাম যে আমরা ইলেকট্রোস্ট্যাটিকটাকে অনেক ইজিলি বুঝতে পারি, অনেক ইজিলি ডেসক্রাইব করতে পারি বাই কনসিডারিং দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্সেস। ম্যাগনেটিজমে গিয়েও তাই করব আমরা, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সেস। তো সেটার কনসেপ্টেই আমরা বলেছিলাম প্লাস থেকে মাইনাসের দিকে লাইনস অফ ফোর্স ট্রাভেল করে, মানে প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে, ইলেকট্রিক ফিল্ড ওই নিয়মটাই ফলো করে। মানে লাইনস অফ ফোর্স বলতে পারিস ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে অনেকটা ইজিলি বুঝতে সাহায্য করে। প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয়, মাইনাসে ইলেকট্রিক ফিল্ড ঢোকে, প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয়, মাইনাসে ইলেকট্রিক ফিল্ড ঢোকে। এ পয়েন্টে -q চার্জ আছে, তাহলে ও কি করবে, ইলেকট্রিক ফিল্ডকে নিজের দিকে টানবে। ও কি করবে, ইলেকট্রিক ফিল্ডকে নিজের দিকে টানবে। সেটা পি পয়েন্টে,
কিরকম ভাবে কাজ করবে? পি পয়েন্টে মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে, এটা কার জন্য? E1 নাম দিলাম। এটা কার জন্য? ফর মাইনাস কিউ। এই ফিল্ডটা আসছে, এই ফিল্ডটা এ পয়েন্টে মাইনাস কিউ চার্জের দিকে আসছে, তাহলে বি পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য বেরিয়ে যাবে অপোজিট ডাইরেকশন এই দিকে E2 কার জন্য? ফর প্লাস কিউ। কি গৌরব, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস কিউর জন্য পি পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড দৌড়ে দৌড়ে আসছে E1, প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্ট থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। একটা জিনিস এখানে ভুল করেছি ইন দ্য সেন্স ডাইপোলের সিম্বলও তো পি, তো আমার এখানে পয়েন্টটা পি দেওয়া উচিত হয়নি, বুঝলে? ডাইপোলের ওটাও তো পি হয়, কিউ দিতে পারবো না, কিউ মানে চার্জ। আর এস ফেস সি ফি কিছু ডি, সি না, সি দিচ্ছে না, সি দিয়ে কুলম্ব হবে, ডি দিয়ে দিলাম, চল ডি দিয়ে তো কিছু নেই এখানে, ডি। ঠিক আছে, এমন কিছু দিবি যার সাথে সিম্বল বা ইউনিট গোলাবে না। এই ডি আবার লেন্সে দেয়া যাবে না, ডায়োপ্টার বলে একটা ইউনিট আছে, ও ঝামেলা। উই কনসিডার, 2-3 লাইন ইনিশিয়াল লিখে নিতে হবে। অ্যান ইলেকট্রিক dipole AB having minus q, having charge minus q at A, যারা এখন লিখছো তার জীবনে কিছু বুঝতে পারবে না, and plus q at B। শুনতে পাচ্ছেন স্যার? একদম পরিষ্কার। স্যার আপনি এটা ডাইপোলের জন্য করছেন তো? হ্যাঁ, এই তো। তো স্যার আপনি যে কোশ্চেনটা করলেন, সেই কোশ্চেনটাতে তো স্যার আপনি বললেন যে কিউ থেকে বেরোবে মাইনাস কিউতে ঢুকবে। হ্যাঁ, কিন্তু আপনি ডাইপোলে তো আগের দিন বললেন যে মাইনাস কিউ থেকে বেরোবে কিউতে ঢুকবে ডাইরেকশনটা। ধুর পাগলা, ওটা ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, আর এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ওকে, বুঝলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডাইপোল মোমেন্ট, দেখ ডাইপোল মোমেন্ট, গোলাস না কিন্তু। ডাইপোল মোমেন্ট কেমিস্ট্রিতে যেটা ছিল মিউ দিয়ে ডিনোট করতো মনে হয় ওরা, আমরা পি দিয়ে আপনি করি। আগের দিন এই এক্সাম্পলটা দিয়েও বলেছিলেন যে সিএল থেকে এইচে যাচ্ছে। ও হ্যাঁ, ডাইপোল মোমেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, আর ইলেকট্রিক ফিল্ড লাইনস অফ ফোর্স পজিটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Good. We will find electric field intensity at D, where, যেখানে O থেকে D ডিস্টেন্সটাকে আমরা নিয়েছি R, and ওটা কি? O is the middle point of AB। ইনিশিয়াল 2-3টে লাইন লিখে নেবে, যা যা এঁকেছো, যা যা ডিটেলস দিয়েছো অল্প অল্প লিখে নেবে। আচ্ছা, ভালো কথা, এই প্রুফটাকে বলা হয় এন্ড অন পজিশন। অনেক সময় এটাও দিয়ে দেয় এক্সামে, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এন্ড অন পজিশন, মানে এন্ডে, এন্ডে। ঠিক আছে, একদম এন্ডে বের করছি। আর অ্যাক্সিয়াল পজিশন মানে তো বুঝতেই পারবি, অ্যাক্সিস। এন্ড অন, এন্ড অন, এন্ডের একদম শেষে, মানে এন্ডে বের করছি। আচ্ছা, নাও electric field due to minus q at D
তাহলে ডি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কার জন্য? মাইনাস কিউ চার্জের জন্য। আমরা E1 নিয়েছি নাম, কি হবে 1/4πε0, মনে আছে তো, Q/r², এখানে শুধু ভ্যালু নেব, Q/r কি হবে AD তার স্কোয়ার বলে ব্র্যাকেটে ডাইরেকশন দিয়ে দেবো ডি থেকে এ এর দিকে। দেখ ভালোভাবে দেখে নে, এ পয়েন্টে মাইনাস কিউর জন্য ডি তে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নিয়ে কাজ, ভেক্টর ফর্ম পরে ভ্যালু E1, তাই তো? তাহলে মাইনাস কিউর জন্য ভ্যালু নেবো, সিম্বলটা নেব না তাহলে, শুধু কিউ। আচ্ছা, এই এ থেকে ডি এই ডিস্টেন্সটা দরকার তো, কারণ এ পয়েন্টের চার্জের জন্য ডি তে, বুঝতে পারছিস? তাহলে এই পুরো ডিস্টেন্সটা দরকার, ঠিক কথা? আচ্ছা, আর E1 কোন দিকে কাজ করছে? এই যে ডি থেকে এ এর দিকে, ওই জন্য তাই লিখেছি, দেখ অ্যালং ডি থেকে এ আর নিচে এডি, নিচে ডিস্টেন্স স্কোয়ার এডি ইকুয়ালস টু 1/4πε0 Q/AD-টাকে কি লেখা যাবে রে? এডি স্কুলের ছেলেরা বল। R+L। R+L, এই যে এইটুকু ও থেকে ডি আর দিয়েছি, এখানে এল দিয়েছি, তাহলে R+L তার হোল স্কোয়ার, R+L তার হোল স্কোয়ার হলো, এটা পেয়ে গেলাম E1, মিটলো। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ at ডি পয়েন্টে প্লাস কিউর জন্য E2 এখানেও ভ্যালু 1/4πε0 Q/ এটা হয়ে যাবে বিডি তার স্কোয়ার, তাহলে এখানে কাজ করবে অ্যালং বিডি অ্যারো। দেখো এই যে বি, এই যে ডি, এই যে E2 বেরিয়ে যাচ্ছে, E2 বেরিয়ে যাচ্ছে, তাই তো? E2 বেরিয়ে যাচ্ছে, তাহলে বি থেকে ডি, ঠিক আছে? তাহলে বি থেকে ডি, বিডি এই ডিস্টেন্সটা কি হবে? R-L, গুড। 4πε0, এটা কি বাজে ε0 লিখেছি, ε0 Q/R-L তার স্কোয়ার, মিটলো। E1 E2 পাইয়া গেলাম। এবার কি দরকার? নেট রেজাল্ট্যান্ট না, মানে রেজাল্ট্যান্ট, নেট মানেই তো রেজাল্ট্যান্ট। কাজগুলো সোজা, কিন্তু ট্যাকটিক্স জানতে পারলেই হবে। রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু, একটা পয়েন্ট থেকে দুটো অপোজিট ডাইরেকশনে চলে যাচ্ছে, এবার হচ্ছে মাইনাস হবে, সিম্পল মাইনাস হবে, E1 মাইনাস E2। তোরা আমাকে চিন্তা করে বল E1 মাইনাস E2 করবো না E2 মাইনাস E1 করবো, উইথ লজিক। গৌরব ঘুমাচ্ছিস? E2 মাইনাস E1 হবে কেন? স্যার, কারণ স্যার আপনার R-L এর যে ভ্যালুটা হবে ওটা নিশ্চয়ই ছোট হবে R+L এর থেকে।
এবারে যেহেতু ওটা নিচে আছে, ওটা স্কোয়ারটা যেটা নিচে আছে, তাহলে টোটাল ভ্যালু যেটা হবে সেটা আপনার অন্য ভ্যালুটা থেকে বড় হবে, যেটা আর প্লাস এল এল স্কোয়ার আছে। গুড, ঠিক বলেছে। ইকুয়েশনটা দেখলেই বোঝা যাবে, কমন সেন্স ইউজ করলেই বোঝা যাবে। আর মাইনাস এল নিচে ছোট আছে, নিচে ছোট থাকা মানে এই কোয়ান্টিটিটা বড় হয়ে যাবে, তাহলে ও ডমিনেট করবে। এখানে আর প্লাস এল আছে, নিচে বড় আছে, তাহলে ই ওয়ানটা ছোট হয়ে যাবে, ও ডমিনেট করতে পারবে না। ই টু ডমিনেট করবে, কারণ নিচে ছোট আছে, মাইনাস হচ্ছে তো কমে যাচ্ছে, 1/, ছোট মানে তো বড়, তাহলে ই টু মাইনাস ই ওয়ান, তার মানে ভেবে দেখ এই ডাইরেকশনটা কিন্তু ডমিনেট করবে, বিডি। বুঝতে পারলি তো? মানে আলটিমেটলি ফিল্ড কিন্তু বি থেকে ডি এর দিকে কাজ করবে, বি থেকে ডি এর দিকে। এটা একটা শর্ট কোয়েশ্চেন, পাশে লিখে দিচ্ছি। কি বললাম? ই টু মাইনাস ই ওয়ান ব্র্যাকেটে সিন্স ই টু গ্রেটার দেন ই ওয়ান, ঠিক আছে? আবার একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম অ্যালোং বিডি, অ্যালোং বিডি, কারণ এখানে বিডি আছে, তার মানে প্র্যাকটিক্যালি নেট ইলেকট্রিক ফিল্ড। শর্ট কোশ্চেনটা শুনে রাখ, বিডি মানে কি? এই দিকে আউট অফ দ্য সিস্টেম কাজ করছে, সিস্টেমের দিকে আসছে না। টোটাল ইলেকট্রিক ফিল্ড সিস্টেমের বাইরের দিকে বেশি, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে, টুয়ার্ডস দ্য সিস্টেম নয় তো, অ্যাওয়ে ফ্রম দ্য সিস্টেম। বুঝতে পারলে? সিস্টেম তো এই ছোট্ট একটা লাইন, এর উল্টো দিকে মানে এই দিকে, এই দিকে নেট ইলেকট্রিক ফিল্ড ইন দিস ডাইরেকশন কাজ করছে, নেট ইলেকট্রিক ফিল্ড ইন দিস ডাইরেকশন কাজ করছে। এটা একটা ভালো প্রশ্ন। ওকে, তাহলে ভ্যালুগুলো বসাই। 1/4πε0 কি আছে? কিউ বাই আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার। একটা কিছু কমন যাচ্ছে, কিউ বাই 4πε0 1/আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস আর প্লাস এল তার স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই 4πε0 আর মাইনাস এল তার স্কোয়ার আর প্লাস এল তার স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা আর মাইনাস এল এটা। আচ্ছা, উপরেও এবং নিচে দু জায়গাতেই আমি দেখতে পাচ্ছি ফর্মুলা বসছে। বলো দেখি কি কি? ওপরে 4 AB মানে 4RL এর ফর্মুলা হবে। আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। হ্যাঁ, এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, তাদের আবার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার, মানে পাওয়ার স্কোয়ার হলো। দিস ইজ আলটিমেটলি, না হয়নি 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 হয়নি। আচ্ছা, এখানে দেখ, এটাকে এইভাবে লিখতে পারি তো, 1/4πε0 টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। কেন রনিত? ডাইপোল মোমেন্ট ভ্যালুটা পি আমাদের কত নিয়ে হয়েছিল? 2QL, বুঝলি? তাহলে এই কিউটাকে তুললাম, এই এলটাকে তুললাম, আর 4 থেকে 2 তুললাম, তাহলে 4 এর 2 পড়ে থাকবে, আর পড়ে থাকবে, আর ওইগুলো মিলে তো পি হয়ে গেছে, ওইগুলো মিলিয়ে মিশিয়ে পি হয়ে গেছে। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড। এই হল।
বোঝা গেল শুভজিৎ? কুশল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার। শেষ হয়নি এখনো, রুকো। কেস 1, মানে ক্লাস 12-এ এত সহজে কি প্রুফ শেষ হবে রে? কেস 1, একটা করেই কেস, প্রত্যেকের একটা করেই কেস। বলছে যদি আমার মেজারিং ডিস্টেন্সটা অনেক অনেক দূরে হয়, এই সরি এল না, এল স্কোয়ার না, শুধু এল, মানে ডাইপোল, এটা একটা কনসিডারেশন। ডাইপোলের যা লেন্থ এল টু এল যাই বলিস না কেন, তার থেকে এই যে আর যেখানে মেজার করছি অনেক ডিস্টেন্স, ডাইপোল ধরে নে ফিউ মিলিমিটার্স, আমি মেজার করছি 1 ফুট দূরে, তো স্বাভাবিক 1 ফুটের রেসপেক্টে মিলিমিটার অনেক ছোট, সেরকম একটা ব্যাপার। তো আর যদি ফার ফার গ্রেটার দেন এল হয়, তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাগ্রি করবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থেকে আমরা এল স্কোয়ারটাকে নাও নিতে পারি, কারণ বড়র স্কোয়ার করলে আরো বড় হয়, ছোটর স্কোয়ার করলে আরো ছোট হয়। তাহলে সেখানে ই ইজ ইকুয়ালস টু 1/4 pi epsilon naught 2pr, 1/4 pi epsilon naught 2pr বাই নিচে দেখো কি আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি আর স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক কথা? আলটিমেটলি কত আসবে? ওপরে একটা আর, নিচে কত? ওপরে একটা আর, নিচে কত? আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4, তার মানে 2p বাই আর কিউব, 2p by r cube. This is the expression. This is the expression. If dipole moment যদি চেঞ্জ না হয়, মানে q আর l যদি না পাল্টাস, e proportional to 1 by r cube, এখান থেকে আমাদের নিট আর মেন্সে অনেকগুলো এমসিকিউ জেনারেট হতে পারে। বুঝে গেল কেন? আর তার মধ্যে 80% স্টুডেন্ট ভুল করে আসবে, কারণ সবাই জানে ই প্রপোর্শনাল টু আর 1 বাই আর স্কোয়ার, কিন্তু না, অন দ্য অ্যাক্সিস ডাইপোলের 1 বাই আর কিউবের সাথে প্রপোর্শনাল, ম্যাথামেটিক্যালি আমরা বের করলাম, কোনো ভুল নেই। বোঝা গেল? ডাইপোলের ক্ষেত্রে অন দ্য অ্যাক্সিস, বাকিগুলোর ক্ষেত্রেও দেখবো, বাকি যে সব ক্ষেত্রেই 1 বাই আর কিউবের সাথেই প্রপোর্শনাল হচ্ছে ই। এই হলো ব্যাপার। বল গৌরব, বল কিছু প্রশ্ন? না স্যার, বুঝতে পেরেছি। গুড, চলো ঠান্ডা মাথায় সুন্দরভাবে ড্রয়িং করে লিখে নাও। চলো, হয়েছে? চেঞ্জ করছি। সবিক ডান? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো নেক্সট পেজ। লিখে নাও, 3 মিনিট সময় দিলাম, ডট 3 মিনিট। তাড়াতাড়ি, টাইম আপ হলো বলে। হয়ে গেছে স্যার। গুড। হয়ে গেছে স্যার। চলো 3 2 1, টাইম আপ, গো। তো এটাই কি আজকে লাস্ট হবে নাকি এরপরে আপনি পড়াবেন? পড়া আছে? হ্যাঁ স্যার, পড়াটা আছে। করাবো। তোরা বেরিয়ে যাস, রেকর্ডেড দেখে নিস, ক্লাস নোট নিয়ে নিস। চলো পরেরটা করব। তাহলে এটা যেটা আমাদের হলো,
চেঞ্জ করছি, হ্যাঁ। এটা যেটা আমাদের হলো সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্য, অ্যাক্সিসের উপর, তাই তো, ইন্টেন্সিটি। ডাইপোল মোমেন্ট মানে দ্বিমেরু। যাই হোক, ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য অ্যাক্সিস অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। এবার করব আমরা পোটেনশিয়াল। পোটেনশিয়াল, ঠিক আছে, এগোচ্ছি। পোটেনশিয়াল, পোটেনশিয়াল বইতে পরের দিকে রয়েছে, কিন্তু আমি একসঙ্গে করাবো যাতে কি হবে, রিলেট করতে পারবি। দেখো কি বলা হচ্ছে, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ আ ডাইপোল। তার আগে তোমরা আমাকে বলো যে আর ডিস্টেন্সে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়? ভি 1/4πε0 Q/R। গুড, কিউ বাই আর, সিম্পল, কিউ বাই আর। ঠিক আছে, পোটেনশিয়ালটা ছোট, যদি সময় থাকে দেখ 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। পোটেনশিয়াল ছোট, কারণ স্কেলার কোয়ান্টিটি তো, ওসব কোনো ঝামেলা নেই ডাইরেকশনের। তাহলে প্রথম ব্যাপারটা সেম, এখানে এ পয়েন্টে আমরা মাইনাস কিউ নিচ্ছি, বি পয়েন্টে প্লাস কিউ, এটা আমাদের অ্যাক্সিস এক্স, এটা ডি, দিস গ্যাপ এটা হচ্ছে 12, আর মাঝে এখানে আছে ও আর। ঠিক আছে, এইটুকু অর্ধেক তো রয়েছে, এল এল। ঠিক আছে, তোকে কি বের করতে হবে? তোকে বের করতে হবে ডি পয়েন্টে তোকে পোটেনশিয়াল বের করতে হবে। ঠিক আছে, তার আমরা কিভাবে করছি দেখো, কোনো ডাইরেকশনের ব্যাপার নেই, কারণ পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে কি লিখবো, উই কনসিডার অ্যান ইলেকট্রিক ডাইপোল AB where minus q is at A and plus q is at B, তাই তো? length of the dipole, length of the dipole যেটাকে আমরা AB বলি, সেটা আমরা নিচ্ছি 12। we need to find electric potential at D where OD যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে স্মল আর, OD ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব ডি পয়েন্টে, যেখানে OD হচ্ছে স্মল আর। ঠিক আছে, and O is the middle point of AB, AB এর মিডল পয়েন্ট হচ্ছে O, কারেক্ট? দেখ, ভেরি সিম্পল কাজ, ভেরি সিম্পল কাজ। ফর মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল V1 যদি বলিস, কি ফর্মুলা ওখানে দেখানো হয়েছে, 1/4πε0। এখানে কিন্তু সিম্বল নিতে হবে, কারণ স্কেলার কোয়ান্টিটি। কিউ বাই ডিস্টেন্সটা কত, আর, আর মানে কত, এডি। ফর্মুলাতে কি আছে, আর আছে তো, আর মানে কি বললাম, এডি। মানে এডি মানে এই যে এ থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স, ঠিক আছে, কারণ এ এখানে পোটেনশিয়াল তৈরি করছে। ভালো কথা। তাহলে 1/4πε0 কিউ বাই আর প্লাস এল
কিউ বাই আর প্লাস এল, ঠিক আছে, ফর মাইনাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ, মাইনাস কিউ তো হলো, এবার প্লাস কিউ চার্জ। এটার জন্য পোটেনশিয়াল বল কি ফর্মুলা লিখবো? V2 নিচে আর মাইনাস এল হবে। হ্যাঁ, মাইনাস কিউ বাই বিডি, মাইনাস কিউ বাই বিডি, কারণ এইখানে এইটুকু গ্যাপ লাগবে, বি থেকে ডি, ঠিক আছে। মনে রাখ পোটেনশিয়ালের সময় তোকে সিম্বলটা নিতে হবে, বাকি অন্য সময় নিতে হবে না, মানে ফোর্সের সময়ও লাগবে না, কারণ ফোর্সের তো ভেক্টর কোয়ান্টিটি আর মাইনাস এল, তাহলে দেয়ারফর টোটাল পোটেনশিয়াল। স্কেলার কোয়ান্টিটি হলে কোনো ঝামেলাই নেই, ভি ইকুয়ালস টু সিম্পল অ্যাড করে দাও, কোনো স্কোয়ার রুট ফুট কিচ্ছু চাপ নেই, সিম্পল অ্যাড করে দাও। তাহলে 1/4πε0 কিউ বাই আর প্লাস এল, এখানে কি হবে? V2 আগে এখানে একটা মাইনাস চলে এসছে, মাইনাস কিউর জন্য 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল, তাহলে কিউ বাই 4πε0 1 বাই আর প্লাস এল মাইনাস 1 বাই আর মাইনাস এল, কিউ বাই 4πε0 আর প্লাস এল আর মাইনাস এল, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, আর মাইনাস এল মাইনাস আর মাইনাস এল, বুঝতে পারছি তো? এটা এখানে গেল, এটা এখানে গেছে, এটা এখানে গেলে কি হবে? মাইনাস আছে, মাইনাস আর মাইনাস এল, মাইনাস আর মাইনাস এল, তাহলে কাটছে, দেখ আর আর কাটলো, আর আর কাটলো, তাহলে আলটিমেটলি 1/4πε0, আমি ওখানে মাইনাস কিউটা কোথায় বসিয়েছি? আর প্লাস এল আর মাইনাস এল, আরে ধর বলবি তো, আমি তো উল্টো বসাচ্ছি, তাই তো ভাবছি এখানে মাইনাস কিউ আছে, এখানে তো মাইনাসটা হবে, V1 এডি এডি এ থেকে ডি ডিস্টেন্সে, তাহলে এখানে মাইনাস কিউ আছে, এই যে মাইনাস কিউ, তাহলে এখানে তো মাইনাসটা হবে, তাই ভাবছি লাস্টে অ্যান্সার হঠাৎ করে মাইনাস আসছে কেন? এইখানে অ্যাকচুয়ালি মাইনাসটা হবে, বুঝতে পারলি? কারণ মাইনাস কিউ জন্য তো এখানে বের করছি, পরেরটা প্লাস হবে, এইটা মাইনাস কেন হবে? এখানে তো প্লাসের জন্য করছি, তাহলে তাহলে চেঞ্জটা হবে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি করলে মাইনাস আর প্লাস এল প্লাস আর প্লাস এল, আর আর কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে উপরে দেখ 2QL চলে আসছে, এই যে এল প্লাস এল 2L 2QL, তার মানে 1/4πε0 ডাইপোল মোমেন্ট বাই নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ব্র্যাকেটে সিন্স P is equals to 2QL, এটা হচ্ছে দ্বিমেরু, না তোরা তো ইংলিশ ভার্সন, বাংলা লিখে দিচ্ছি, ডাইপোল মোমেন্ট, কথাটা বুঝতে পারলি? এই যে এখানে দুটো করেছি নিচে, এটা এই কোনায় গেছে, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাস এল, এটা এদিকে গেছে, আর আর কেটে গেল, তাহলে এল প্লাস এল 2L, 2L ইন্টু কিউ মানে 12 কিউ মানে পি, পি আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যা ছিল তাই, তাহলে এটা হলো নেট পোটেনশিয়াল, নেট পোটেনশিয়াল। এখানেও আবার কেস অ্যাপ্লাই করব, এখানেও আবার কেস অ্যাপ্লাই করব, কেস 1
যদি আর প্রচন্ড বড় হয় তাহলে সেম লজিক, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থেকে আমরা শুধু আর স্কোয়ারকে তুলে নেব, তাই তো? তাহলে এক্সপ্রেশনটা কি আসছে, ভি ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট পি বাই আর স্কোয়ার। এটাও একটা এক্সপ্রেশন। যদি তুই পি কে কনস্ট্যান্ট রাখিস, তাহলে কি হবে, ভি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এটা একটা সুন্দর কিন্তু শর্ট কোয়েশ্চেন, যে ডাইপোল মোমেন্ট কনস্ট্যান্ট রাখলে পোটেনশিয়াল প্রপোর্শনাল টু কোনটা, 1/r স্কোয়ার, শুধু আর 1/r কিউব, তাহলে আলটিমেটলি হবে 1/r স্কোয়ার। কে বুঝতে পারেনি বলো? অরিত্র? স্যার ঠিক আছে। এটা ইজি, পোটেনশিয়াল বের করা কখনোই চাপের না, শুধু এই ফর্মুলা মনে রাখতে হবে আর উইথ সিম্বল বসাতে হবে, কারণ এটা স্কেলার। স্কেলারে যদি ভ্যালু নিয়ে নিস তাহলে শেষে গিয়ে সিম্বলটা ইউজ করবি কোথায়, তাই না? ভেক্টরে তো ইউজ করার স্কোপ আছে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, ওই জন্য স্কেলারে প্রথম থেকেই উইথ সিম্বল বসাতে হবে। ডান। সবই হয়েছে, চলো হ্যাঁ স্যার হয়ে গেছে। বাকিরা মুভ করছি নেক্সট পেজ। হ্যাঁ স্যার। ডান হরিত্র? আচ্ছা রনিত? হ্যাঁ স্যার হয়ে গেছে। সুজিত? হ্যাঁ হয়ে গেছে। চলো নেক্সট চেঞ্জ করলাম, কেস 1। কেস 1 কেন লিখছি, কারণ 5 নম্বর আর 6 নম্বরটায় দুটো কেস আসবে, কেস 1 কেস 2, ওই জন্য। হয়ে গেছে স্যার। ওকে, হয়ে গেছে। বেশ। সো আজকের কনসেপ্ট, আজকের ক্লাস আমাদের এইটুকুই রইল। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন? এনিওয়ান? চেঞ্জ করছি। বেশ, সামনের দিন আবার দেখা হচ্ছে। যদি মাঝে ক্লাস দিতে পারি উইকের মাঝখানে বলে দেবো, নাহলে আবার আমরা সামনের দিন নেক্সট 4টে প্রুফের দিকে এগিয়ে যাবো। আর যেগুলো করালাম সেগুলো প্লিজ আজকে করাচ্ছি, কালকের মধ্যে প্র্যাকটিস করো, আবার নেক্সট বুধবার বা বৃহস্পতিবার আরেকবার রিপিটেডলি প্র্যাকটিস করো, ফিজিক্স খুব ভালো তৈরি হয়ে যাবে। চলো আজকের মতো গেলাম, টাটা, বাই বাই।